আমি আমাকে আয়নায় দেখলাম। তো আমি দেখলাম আমাকে কি হবে? আই স। আমি দেখলাম। মি বললে কি হবে? হবে না, মাই সেলফ বলতে হবে। আই স মি বললে ভুল হবে। আই স মাই সেলফ, আমি আমাকে দেখলাম কোথায়? আয়নায়, ইন দ্য মিরর। তাহলে এটা হবে কারেক্ট ইংলিশ। আমি কাউকে না দেখি না, এটা কি হয়? এখানে একবার না, আরেকবার না, মানে দুইবার না হয়ে গেছে না? এখানে না বলতে হবে একবার, দুইবার বললে ভুল হবে। তো যেহেতু দুইবার না বললে বাংলায় ভুল হয়, সেহেতু ইংলিশেও নট লিখে আবার এই ওয়ার্ডগুলো বললে ভুল হবে, কারণ এগুলো নিজেই কি নেগেটিভ ওয়ার্ড। এন যুক্ত ওয়ার্ডগুলো নেগেটিভ ওয়ার্ড। নোবডি, নাথিং, নো ওয়ান, নিদার, নান, এগুলো কি নেগেটিভ ওয়ার্ড। তো এখন দেখেন এখানে আমি এগুলো বলতে পারবো না, কি বলতে হবে? এনিওয়ান অথবা এনিবডি একটা বললেই হবে। আই ডোন্ট সি এনিওয়ান, আমি কাউকে দেখি না। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা প্রোনাউন শিখব। তো এখানে প্রোনাউনের সবগুলো প্রকার একদম বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। আশা করছি ক্লাসটা অনেক ভালো লাগবে। ক্লাসটা যদিও একটু লম্বা সময়ের, সমাধান কিন্তু সারা জীবনের, ট্রাস্ট নেই। তো এখন ফার্স্টে বলি প্রোনাউনটা আসলে কি। প্রোনাউন হচ্ছে বাংলায় বলে সর্বনাম, যেটা নামের পরিবর্তে ইউজ করা হয়। আ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টিড অফ আ নাউন। অর্থাৎ একটা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় এটা হচ্ছে প্রোনাউন। তো আমরা এক্সাম্পল দেখি, একদম সহজ লাগবে। দেখেন আমি এখানে একটা প্যাসেজ লিখেছি, হাবিব ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হাবিব হচ্ছে আমার প্রিয় বন্ধু। হাবিব অলওয়েজ হেল্পস মি ডু মাই ওয়ার্ক। হাবিব সবসময় আমাকে আমার কাজে সাহায্য করে। হাবিব অলসো প্লেস উইথ মি এভরি ডে। হাবিব প্রত্যেক দিন আমার সাথে খেলে। আই লাইক হাবিব ভেরি মাচ। আমি হাবিবকে অনেক পছন্দ করি। তো এখানে দেখেন বারবার যে বলছি হাবিব হাবিব, এই যে এখানে হাবিব, আবার এখানে হাবিব, বারবার নামটা শুনলে কেমন লাগে না শুনতে? তো এজন্য আমরা বারবার নাউনটা মানে নামটা উল্লেখ না করে প্রথমবার আমরা নাউনটা উল্লেখ করব, এরপর আমরা প্রত্যেকবার প্রোনাউনটা উল্লেখ করব। একবার নাম বললে আবার দ্বিতীয়বার তৃতীয়বার নাম বলা প্রয়োজন নেই। আপনি প্রথমবার হাবিব বলছেন, এরপর আপনি এখানে আর হাবিব বলার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে কি বলবেন? যেহেতু হাবিব একটা ছেলে, আপনি এখানে হি বলবেন। হি অলওয়েজ হেল্পস মি ডু মাই ওয়ার্ক। আপনি এখানে কি বলবেন? আপনি এখানে হি বলবেন। হি অলসো প্লেস উইথ মি এভরি ডে। আই লাইক হাবিব। এখানে দেখেন এখানে কি হবে? যেহেতু এখানে ভার্বের পরে, এখানে লাইক ভার্ব না, তো ভার্বের পরে কি হয়? হিম বলতে হবে, হি বললে হবে না। আই লাইক হিম ভেরি মাচ। তো এই যে এখানে হিম বললাম, এটা কি হাবিবের প্রোনাউন। আবার এখানে হি বললাম, এটা কি হাবিবের প্রোনাউন। তো এই হচ্ছে প্রোনাউনের ব্যবহার। আমরা এখন দেখব সকল প্রকার প্রোনাউনের বিস্তারিত আলোচনা, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমাদের প্রথম প্রোনাউন হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এটা কোনো ব্যক্তিকে বোঝাবে, কোনো ব্যক্তিকে নির্দেশ করতে আমরা এগুলো ইউজ করি। যেমন হচ্ছে আই মানে আমি, একজন ব্যক্তি, পরে ইউ তুমি একজন ব্যক্তি, অথবা হি বা সি সে একজন ব্যক্তিকে নির্দেশ করে। তো এগুলো দ্বারা ব্যক্তিকে বোঝায়, এজন্য এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই প্রোনাউনগুলোর তিনটা ফর্ম থাকে, একটা সাবজেক্ট ফর্ম, একটা অবজেক্ট ফর্ম, আর একটা পজেসিভ ফর্ম। তিনটা ফর্ম থাকে। তো সাবজেক্ট ফর্ম হচ্ছে এগুলো, যেমন আই, ইউ, হি, শি, ইট, উই, দে। এরপর অবজেক্ট ফর্ম হচ্ছে এগুলো, মি, ইউ, হিম, হার, ইট, আস, দেম। এরপর দেখেন পজেসিভ ফর্মটা আবার দুই রকম হয়, একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। আবার আপনি চাইলে এটাকে ডাবল পজেসিভ বলতে পারেন, ডাবল পজেসিভ। তো এখন আমরা এক্সাম্পল দেখে একদম ক্লিয়ার হবো ইনশাল্লাহ। দেখেন আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এরপর ইউ হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আবার ইউটাই অবজেক্টিভ ফর্ম, মানে হচ্ছে ইউ এর সাবজেক্ট এবং অবজেক্ট একই থাকে। হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একজন ছেলে বা পুরুষকে বোঝাবে। তো এর অবজেক্ট কি হবে? হিম, অবজেক্ট হবে হিম। এরপর দেখেন শি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা মেয়ে বা একজন মহিলাকে বোঝাবে।
এই শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। আমরা এক্সাম্পল দেখে একদম ক্লিয়ার হব, ওকে ইনশাআল্লাহ, কোনো ভয় নেই। দেখেন ইট হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আবার ইটের অবজেক্টিভ ফর্মটাও ইট হয়, সেম থাকে। এই ইট দ্বারা কোনো প্রাণী অথবা ইতর কোনো ছোট প্রাণী কিংবা কোনো বাচ্চা, ছোট বাচ্চা অথবা কোনো বস্তু, যেমন হচ্ছে একটা কলম অথবা একটা বই অথবা একটা টেবিল, চেয়ার, যা কিছু হোক, তো বস্তু বোঝালে আমরা ইট ইউজ করি। এরপর উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আমরা, তো এই উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। এরপর দেই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মানে তারা, এই দেই এর অবজেক্টিভ হচ্ছে দেম, ওকে। তো এগুলো হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টিভ ফর্ম। আমরা এখন এক্সাম্পল দেখি, তাহলে একদম সহজ লাগবে। দেখেন আমি একদম জিরো থেকে বোঝাবো, আপনি একদমই জিরো লেভেলে, আপনি কিছুই পারেন না, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই, ইনশাআল্লাহ আপনি ক্লাসটা বুঝবেন। দেখেন আমরা এখন দেখব সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম এর মানে কি, বা এ দ্বারা কি বোঝায় ইংলিশে মূলত। যদি আমি বলি আমি তাকে ডাকি, এখানে কাজ কোনটা বলুন তো? কাজ কোনটা এখানে? ডাকা মানে কি? কল করা, ডাকা। এটা এখানে ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বোঝায় তাকে আমরা ভার্ব বলি। তো এটা এখানে ভার্ব। আচ্ছা এখন দেখেন এই ভার্বকে আমরা প্রশ্ন করব। এই ভার্বকে আমরা কে, কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেয়ে যাব। মানে হচ্ছে আমরা ব্যক্তি নির্দেশ করে এই সাবজেক্টগুলো পেয়ে যাব। দেখেন তো প্রশ্ন করি, কে ডাকে? উত্তর কি পাচ্ছেন? আমি ডাকি, তাই না? আমি ডাকি। কে ডাকে? আমি ডাকি। তাহলে আমি এখানে সাবজেক্ট। এবার প্রশ্ন করব কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব। কাকে? আমি তাকে ডাকি, কি ডাকি? এখানে উত্তর নাই। আমি তাকে ডাকি, আমি কাকে ডাকি? উত্তর এখানে আছে, আমি তাকে ডাকি। তাহলে এটা এখানে অবজেক্ট, সিম্পল কথা, এটা এখানে অবজেক্ট। তাহলে আমরা এখানে সাবজেক্ট এবং অবজেক্টটা পেয়ে গেলাম। এখন দেখেন আমরা কিভাবে এটাকে ইংলিশে সাজাবো। তো ইংলিশে কি হয়? ইংলিশে আমাদের স্ট্রাকচার হয়, সাবজেক্ট থাকে ফার্স্টে, এরপরে ভার্ব থাকে, এরপরে অবজেক্ট থাকে। সাধারণত এরকমই হয়, কেমন? সাধারণত এরকম হয়, তবে কখনো কখনো এখানে অবজেক্ট না হয়ে কমপ্লিমেন্ট হয় অথবা অ্যাডভার্বিয়াল হয়। আমরা এগুলো পরে দেখব, ওকে, পরে দেখব। এখন আমাদের বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দেখেন বলুন তো এখানে সাবজেক্ট কে? আমি। তো আমি ইংলিশটা কি? আই। তাহলে এখানে আই হবে। এখানে আপনি মি বললে হবে না, মি তো অবজেক্টিভ ফর্ম, এখানে সাবজেক্টিভ ফর্ম বলবে। এরপর দেখেন এরপরে কি হবে? ভার্ব বসবে। তো ভার্ব কে বলুন তো? কল, এখানে ভার্ব না, তাহলে এখানে কল, আই কল। এখন দেখেন এখানে কি বসবে? আমি তাকে ডাকি, তাহলে এখানে অবজেক্ট বসবে না? এখন অবজেক্ট কে হবে? তো তাকে বললে ছেলে নাকি মেয়ে আমি বুঝি না, ক্লিয়ার না, আমি ছেলে হতে পারে মেয়ে হতে পারে, ধরলাম যে ছেলে। তাহলে কি হবে? এখানে কি হবে বলুন তো? হিম হবে। হিম কি? হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। যেহেতু আমাদের এখানে অবজেক্ট লাগবে, আমরা এখানে অবজেক্টিভ ফর্ম ইউজ করব। তাহলে আই কল হিম, আমি তাকে ডাকি। যদি মেয়ে হয় তাহলে আই কল হার। একদম সিম্পল কথা, বুঝছেন? তো এই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম। আপনি সহজে মনে রাখবেন, সহজে ভার্বের আগে সাবজেক্টিভ ফর্ম হয়, ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম হয়, একদম সহজে আপনি মনে রাখবেন। এখন এখানে অনেকে একটা ভুল করে, সেই ভুলটা কি? দেখেন সেই ভুলটা হচ্ছে আই এবং মি নিয়ে একটা ভুল করে অনেকে। আমার বন্ধু এবং আমি একসাথে খেলি। এখন এই বাক্যটা ইংলিশ করতে গিয়ে অনেকে একটু ভুল করে। কি ভুল করে? দেখেন আমার বন্ধু এবং আমি, তো আমি এখানে আপনাকে বলি যে মাই ফ্রেন্ড অ্যান্ড মি প্লে টুগেদার। অর্থ কি? একসাথে, কেমন? আমার বন্ধু এবং আমি একসাথে খেলি। আবার দেখেন মাই ফ্রেন্ড অ্যান্ড আই প্লে টুগেদার। মাই ফ্রেন্ড অ্যান্ড আই প্লে টুগেদার, আমার বন্ধু এবং আমি একসাথে খেলি। এখন এখানে কোনটা কারেক্ট হবে? তো অনেকে এখানে ভুল করে মাই ফ্রেন্ড অ্যান্ড মি বলে। কেন এখানে মি হবে? এখানে এই বাক্যটা ভুল, এখানে কারেক্ট হবে এটা। আপনি দেখেন এখানে মি কেন হবে না, কেন এখানে আই বলতে হবে? দেখেন আমরা এখন একটু বুঝি। আমার বন্ধু এবং আমি একসাথে খেলি, বলুন তো
কে খেলে, আপনি প্রশ্ন করেন কে খেলে, কে খেলে, আমার বন্ধু খেলে এবং আমিও খেলি। তার মানে কি কাজটা আমিও করি আমার বন্ধুও করে। মনে রাখবেন ভার্বের কাজটা যে করে, যে বা যারা করে, সে বা তারা হচ্ছে কি সাবজেক্ট, যে কাজ করে সে অবশ্যই সাবজেক্ট। তাহলে খেলে কে আমার বন্ধু এবং আমি খেলি, তাহলে উভয় হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এটাও সাবজেক্ট, এটাও কি সাবজেক্ট। এর মানে হচ্ছে আমাকে এখানে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে, অবজেক্টিভ ফর্ম লিখলে ভুল হবে। তো বলেন তো মি কি সাবজেক্ট নাকি অবজেক্ট ফর্ম? অবশ্যই মি কি অবজেক্ট ফর্ম। যেহেতু আমার এখানে সাবজেক্টিভ ফর্ম লাগবে উভয়টা, আমাকে অবশ্যই এখানে আই লিখতে হবে, এখানে মি বললে ভুল হবে। আবার আপনি দেখেন যদি আমি বলি শিক্ষক তোমাকে এবং আমাকে ডাকলেন, তাহলে এটার ইংলিশটা কি হবে? দেখেন 1 নাম্বার, টিচার কল্ড ইউ এন্ড মি। টিচার কল্ড ইউ এন্ড আই। এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে কোনটা কারেক্ট হবে, টিচার কল্ড ইউ এন্ড মি নাকি টিচার কল্ড ইউ এন্ড আই? আপনি দেখেন এখানে কারেক্ট হচ্ছে এটা, এটা এখানে ভুল হবে। কেন বলেন তো? এখানে আপনাকে মি বলতে হবে। কেন? শিক্ষক তোমাকে এবং আমাকে ডাকলেন, তো এখানে কাজ কোনটা? ডাকা এখানে কাজ না, এটা এখানে ভার্ব। প্রশ্ন করি কে ডাকলো? শিক্ষক, তাহলে উনি কি সাবজেক্ট। প্রশ্ন করি কাকে ডাকলো? তোমাকে এবং আমাকে ডাকলো, তার মানে কি তুমিও অবজেক্ট আমিও অবজেক্ট। এর মানে হচ্ছে আমাকে এখানে অবশ্যই দুটোর অবজেক্টিভ ফর্ম লিখতে হবে, সাবজেক্টিভ ফর্ম লিখলে ভুল হবে। তো এখন বলেন তো মি কি, মি অবজেক্ট না? তাহলে এখানে অবশ্যই এটা বলতে হবে, এটা বললে হবে না, এখানে আই বললে ভুল হবে। তো আমাকে এটা বুঝতে হবে কোথায় আই কোথায় মি, এটা আমাকে বুঝতে হবে। আপনি মনে রাখবেন যে ভার্বের পরে যেখানে অবজেক্ট হবে সেখানে অবজেক্টিভ ফর্ম বলবে, আরেকটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, যে কোনো প্রেপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বলতে হয়। যেমন দেখেন যদি বলি সে আমাকে একটা ইমেল পাঠিয়েছিল, হি সেন্ট অ্যান ইমেল টু মি নাকি আই? এখানে টু কি বলুন তো প্রেপোজিশন না, প্রেপোজিশনের পরে অবশ্যই অবজেক্টিভ ফর্ম বলতে হবে, তাহলে এখানে মি হবে নট আই। বুঝতে হবে কেমন? তা আমাকে দেখেন কোথায় আই কোথায় মি, যদি আমি এটা ক্লিয়ার বুঝতে পারি তাহলে আমি কোথায় ইউ, কোথায় হি, কোথায় হিম, কোথায় শি, কোথায় হার, কোথায় ইট ইট, কোথায় উই আস, অথবা কোথায় দে দেম, আমি এগুলো সবগুলোই সহজে বুঝবো। আমাকে একটা বুঝলে বাকি সবগুলোই সেম, কোনো পার্থক্য নেই। তো এখন দেখেন আমরা এখানে এরপর শিখবো হচ্ছে পজেসিভটা কি বোঝায়। দেখেন এটা বেসিকলি একটা মালিকানা, মানে এই জিনিসটা আমার, এরকম একটা বিষয় বোঝায়। দেখেন যদি বলি এটা আমার বাড়ি, তো এই বাক্যটার ইংলিশ কি হবে? দেখেন এটা মানে দিস, দিস ইজ, এটা হয় আমার বাড়ি, দিস ইজ। এরপর দেখেন বাড়ি ইংলিশ কি বলেন তো? হাউস। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে কি লিখব, দিস ইজ মাই হাউস নাকি দিস ইজ মাইন হাউস, অথবা কি হবে এখানে? দেখেন যদি নাউন থাকে, কেমন নাউনের আগে যেটা বসবে সেটা হচ্ছে এগুলো, এই ওয়ার্ডগুলো নাউনের আগে বসবে, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পরে একটা বাক্যের মধ্যে নাউন থাকবে, সেটা হতে পারে সিম্পল নাউন অথবা হতে পারে একটা জেরান্ড, এটাও হতে পারে। তো এখন দেখেন এখানে কি বসবে, আমার মানে হচ্ছে মাই, দিস ইজ মাই হাউস, এটা হয় আমার বাড়ি। এখানে আপনাকে অবশ্যই মাই বলতে হবে, আপনি এখানে কিন্তু আর মাইন বললে হবে না, মাইন বললে কিন্তু আবার এখানে হবে না। মাইনটা হবে কখন আমি একটু পরে বলবো, ওকে দেখাই দিব, কোনো সমস্যা নেই। দিস ইজ মাই হাউস, এটা হয় আমার বাড়ি। আবার দেখেন যদি বলি এটা হয় তোমার বই, এটা তোমার বই। তো এখন কি হবে দেখেন তো, এটা মানে কি দিস ইজ, এটা হয় দিস ইজ মানে কি এটা হয় তোমার বই,
এখন এখানে কি হবে, ইয়োর নাকি ইয়োর্স হবে? এখানে কি হবে দেখেন তো, বই ইংলিশ কি? বুক না? নাউন। নাউনের পূর্বে আমাকে অবশ্যই কি লিখতে হবে, এগুলো লিখতে হবে। তাহলে এখানে ইয়োর হবে, দিস ইজ ইয়োর বুক। এখানে আপনি ইয়োর্স বললে ভুল হবে। আচ্ছা, তাহলে দিস ইজ ইয়োর বুক, এটা হয় তোমার বই। এখন দেখেন আমরা কখন এগুলো ইউজ করব। দেখেন আমি যে একটু আগে বললাম এটা আমার বাড়ি, মানে হচ্ছে এটা হয় আমার বাড়ি। তাহলে এখন দেখেন আমরা একটু আগে শিখলাম দিস ইজ মাই হাউস। এখন আপনি চাইলে বলতে পারেন দিস হাউস ইজ মাইন, দিস হাউস ইজ মাইন। এটার অর্থ যা, এটারও ঠিক অর্থ তা, সেম অর্থ, কোনো পার্থক্য নেই। আপনি দিস ইজ মাই হাউস বললেও হচ্ছে, অথবা আপনি দিস হাউস ইজ মাইন বললেও হচ্ছে। এখন দেখেন এখানে মাইনটা কি জন্য আসলো। এই বাক্যটা মূলত এরকম ছিল, দেখেন বাক্যটা মূলে ছিল দিস হাউস ইজ মাই হাউস, দিস হাউস ইজ মাই হাউস। শুনতে একটু মানে কেমন লাগছে না? তো এখানে আপনি দেখেন এখানে মাই হাউসকে রিপ্লেস করে, মানে মাই হাউসের পরিবর্তে আমি এখানে মাইন লিখলাম, মাইন। এখানে মাইন দ্বারা কি মাই হাউস মিন করা হচ্ছে, বুঝছেন? তো আমাকে এটা বুঝতে হবে, এখানে কি হবে, মাইন হবে। আপনি বলবেন না যে দিস ইজ মাইন হাউস, এটা বললে কিন্তু ভুল হবে। এগুলোর পরে আবার কোনো নাউন থাকবে না, এগুলোর পরে কোনো নাউন থাকবে না, কিন্তু মাই এগুলোর পরে নাউন থাকবে, বুঝতে হবে এগুলো। তো এভাবে আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন। আবার দেখেন আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। আমি আমার কোনো ফ্রেন্ডকে বললাম এটা তোমার ব্যাগ আর ওইটা আমার ব্যাগ। তো আপনি দেখেন তো এখানে ব্যাগ কথাটা দুবার আসছে না, একবার বলছি এখানে, আবার বললাম এখানে। শুনতে একটু কেমন লাগছে না? আপনি এখানে দুইবার ব্যাগ বলা লাগবে না, আপনি চাইলে পরেরটা বাদ দিলেও পারেন। এখানে শেষ, এটা তোমার ব্যাগ আর ওইটা আমার, এখানে শেষ করলেই কিন্তু হচ্ছে। দেখেন ইংলিশটাও হবে ঠিক এরকম করে। কিরকম দেখেন, এটা তোমার ব্যাগ, দিস ইজ ইয়োর ব্যাগ, অ্যান্ড ওইটা মানে কি দ্যাট, ওইটা। দিস ইজ ইউর ব্যাগ অ্যান্ড দ্যাট ইজ, আপনি এখানে কি বলবেন, আপনি এখানে মাইন বলবেন, এটা বলেই হচ্ছে। আপনি এখানে বাড়তি করে দ্যাট ইজ মাই ব্যাগ, মাই ব্যাগ বলা লাগবে না, মাই ব্যাগ না বলে আপনি মাইন বললেই কিন্তু হচ্ছে, সিম্পল। দিস ইজ ইয়োর ব্যাগ অ্যান্ড দ্যাট ইজ মাইন, বাক্যটা একদম পারফেক্ট। তাহলে এখানে মাইন দ্বারা কি বোঝাচ্ছে, মাইন দ্বারা বোঝাচ্ছে মাই ব্যাগ। আচ্ছা এখন দেখেন আরেকটা বিষয় বলি, এটা আমার গাড়ি আর ওইটা তোমার। দেখেন এখানে একটা ভুল অনেকে করে, সে ভুলটা হচ্ছে দিস ইজ মাই কার অ্যান্ড দ্যাট ইজ, বলেন তো কি হবে? এখন এখানে তোমার, এটা ইংলিশ কি, ইয়োর নাকি ইয়োর্স হবে? এখানে এখানে হবে ইয়োর্স। আপনি এখানে ইয়োর বললে কিন্তু হবে না, কি হবে এখানে, ইয়োর্স হবে। দিস ইজ মাই কার অ্যান্ড দ্যাট ইজ ইয়োর্স। এখানে ইয়োর্সটা মূলত কি ছিল, মূলে এটা ছিল ইয়োর কার। ইয়োর কারের পরিবর্তে আমি এখানে ইয়োর্স লিখলাম, বুঝছেন? যেহেতু আমি একবার কার বলছি এর আগে, তাহলে এখানে আবার বাড়তি করে ইয়োর কার বলতে হবে না, আমাকে সিম্পলি ইয়োর্স বললেই হচ্ছে। এখন দেখেন এখানে যে ভুলটা অনেকে করে, সে ভুলটা হচ্ছে অনেকে এখানে ভুল করে অ্যাপোস্ট্রফি ইউজ করে, অ্যাপোস্ট্রফি, এটা কিন্তু হবে না। এগুলোর সাথে কখনোই অ্যাপোস্ট্রফি হয় না, বুঝছেন, কখনোই না। আচ্ছা, তো এটা একটু খেয়াল রাখবেন। এই হচ্ছে আমাদের
পার্সোনাল প্রোনাউন। আমি এখানে মাই, মাইন, ইয়োর, ইয়োর্স এই দুইটা এখানে আলোচনা করলাম। আপনি এই দুটো ভালো করে বুঝতে পারলে বাকি সবগুলোই সেম, আপনি পারবেন ইনশাআল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন দেখব দিস, দিস, দ্যাট, দোজ। এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এই প্রোনাউনগুলো আমরা কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে ইঙ্গিত দিয়ে মানে ইশারা করে নির্দেশ করতে ব্যবহার করি। এখানে ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশক, অর্থাৎ আঙ্গুল দিয়ে নির্দেশ করে বলবো আমি। তো এখন দেখেন, আমি একটা এক্সাম্পল দিয়ে সহজে বুঝিয়ে দেব। দেখেন, আমার হাতে এখানে 3টা বই আছে, কেমন? এখন দেখেন, আমরা এই বইগুলোকে নির্দেশ করে বলবো। দেখেন, আমি ফার্স্টে একটা বই রাখলাম, বাকি 2টা এখানে আমি টেবিলে রাখলাম। একটা বই আমার হাতে আছে। এখন আমি বলবো যে এটা হয় আমার বই। এই বাক্যটা ইংলিশ কি হবে? দেখেন, এটা হয় আমার বই। এখন এটা ইংলিশ কি হবে? দেখেন, যদি একটা বস্তু হয় এবং সেটা আমার কাছে মানে আমার নিকটে হয়, তাহলে আমি দিস বলবো। মানে এটা, এই লোকটা, দিস ম্যান, এই একটা ছেলে, দিস ইজ আ বয়, দিস বলবো। কেমন? কাছে হলে, নিকটে হলে, যদি একটা হয় কাছে বা নিকটে, তাহলে আমি দিস বলবো। তাহলে কি হবে এখানে? দিস ইজ মাই বুক। এটা হয় আমার বই। এখন দেখেন, যদি বলি যে যদি আমার হাতে একটা না একটার বেশি বই থাকে, আমার কাছে, আমার নিকটে, বাট একটা নয় একটার বেশি, এখন আমি কি বলবো? এগুলো হচ্ছে আমার বই। আমি এখানে এগুলো বলবো, আমি এখানে এটা বলবো না। তো এগুলো ইংলিশ কি হবে? দিস। কেমন? এগুলো হয় আমার বই, কি হবে? দিস বলতে হবে, যেহেতু এখানে একটার বেশি। দিস। আর আপনি লক্ষ্য করছেন, আমি একটু আগে লিখছিলাম দিস ইজ, এখন কি লিখলাম? আর লিখলাম। কেন? কারণ এখানে অনেকগুলো বই। একটা হলে ইজ হয়, কিন্তু একটার বেশি হলে আর বলতে হয়। দিস আর মাই বুকস। এখানে একটা এস দিতে হবে, যেহেতু অনেকগুলো বই। দিস আর মাই বুকস, এইগুলো হচ্ছে আমার বই। এখন দেখেন, যদি যদি একটাই বই, বই একটা, কিন্তু এটা আমার কাছে না, এটা আমার থেকে দূরে আছে, আমি কি বলবো? আমি কি বলবো যে এই বইটা? আমি কি বলবো? ওই বইটা। দূরে না, ওই যে ওই বইটা। তো ওইটা, এটা ইংলিশ কি হবে? দ্যাট বলতে হবে। এখন আর দিস বললে হচ্ছে না, তাহলে কি বলবো আমি? ওইটা হচ্ছে আমার বই। এটা ইংলিশ কি হবে? ওইটা হয় আমার বই। এটা কি হবে? দ্যাট ইজ মাই বুক। দ্যাট ইজ মাই বুক। এখন যদি হয়, যদি একটার বেশি বই মানে কয়েকটা বই, কিন্তু এগুলো আমার কাছে না, আমার থেকে দূরে আছে, তাহলে কি বলবো? ওই বইগুলো। ওই বইগুলো ইংলিশ কি হবে? ওইগুলো হয় আমার বই। কি হবে এখানে? এখানে দোজ বলতে হবে। দোজ আর মাই বুকস। একদম ইজি না? তাহলে কি বুঝতে পারলাম? একটা হলে, কাছে হলে দিস বলবো, ব্যক্তি হোক বস্তু হোক। শুধু বস্তু হলে বলবো তা না, ব্যক্তি হলেও কিন্তু বলবো। তাহলে কি বুঝতে পারলাম? একটা হলে, কাছে হলে দিস বলবো, একটার বেশি হলে, কাছে হলে দিস বলবো, একটা হলে, দূরে হলে দ্যাট বলবো, আর একটার বেশি দূরে তাহলে আমরা দোজ বলবো। একদমই ইজি, তাই না? এখন একটা কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন হচ্ছে, ওরা হয় আমার বন্ধু। এই বাক্যটা ইংলিশ কি হবে? কমেন্ট করে জানান। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন শিখব ইনডেফিনিট প্রোনাউন। দেখেন, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। এগুলো আমরা কথা বলতে মানে ইংলিশে কথা বলতে প্রায় ইউজ করতে হয়। তো এখন ফার্স্টে বলি, যেগুলো শেষে বডি আছে, বডি বা ওয়ান আছে, আপনি দেখেন সামবডি, সামওয়ান, এই যে এখানে এনিবডি,
এনিওয়ান, এরপরে নোবডি, নো ওয়ান, যেগুলোর পরে বডি অথবা ওয়ান আছে এগুলো আমরা ব্যক্তি মিন করতে ব্যবহার করব, ব্যক্তি মানুষ। আর যেগুলো শেষে থিং আছে, থিং, আমরা এগুলো বস্তুকে মিন করতে ব্যবহার করব। তো এখন দেখেন, যদি বলি আমি কাউকে দেখি, আমি কাউকে দেখি, এই বাক্যটা আমরা ইংলিশে সাজাবো। দেখেন আমি হচ্ছে কি আই, দেখি মানে কি সি, মানে কি দেখা, আই সি, আমি দেখি। এখন কাউকে ইংলিশ কি হবে? দেখেন এই কাউকে ইংলিশটা সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান। যেহেতু বলছে কাউকে, কাউকে মানে কি ব্যক্তি না নাকি বস্তু? কাউকে মানে কি ব্যক্তি। তো ব্যক্তি হলে কি হবে? যেগুলো বডি বা ওয়ান যুক্ত এগুলো হবে, এগুলো এখানে হবে না। থিং, এনিথিং, সামথিং, এগুলো এখানে হবে না। এখন প্রশ্ন হচ্ছে সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, কোনটা এখানে হবে? দেখেন এই বাক্যটা হ্যাঁ বোধক না? আমি কি বলছি? আমি কাউকে দেখি। আমি এখানে না বোধক বাক্য বলি নাই। যদি বলতাম আমি কাউকে দেখি না, তাহলে এটা না বোধক হতো। এখন যেহেতু এটা হ্যাঁ বোধক বাক্য, এখানে এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান এগুলো হবে না। কারণ দেখেন এগুলো হয় না বোধক বাক্যে, আর এগুলো হয় এনিবডি, এনিওয়ান, এগুলো না বোধক বাক্যে অথবা প্রশ্নবোধক বাক্যে ইউজ করা হয়। এইটা আমাকে বুঝতে হবে। তাহলে দেখেন যেহেতু আমি এখানে না বোধক বাক্যও বলিনি এবং কোনো প্রশ্নও করিনি, তাহলে এগুলো এখানে হবে না। এখানে কি হবে? এখানে সামবডি বা সামওয়ান একটা দিলেই হবে। তাহলে আই সি সামওয়ান, আই সি সামওয়ান, আমি কাউকে দেখি, আই সি সামওয়ান। এখন দেখেন যদি বলি আমি কিছু দেখি, কাউকে না কিছু, কিছু বললাম। এখন বলুন তো কিছু কি ব্যক্তি নাকি বস্তু? বস্তু না, তাহলে এখানে সামথিং বলতে হবে। তো কি হবে? আই সি সামথিং। বুঝছেন? আচ্ছা এখন দেখেন যদি আমি বলি আমি কাউকে দেখি না, এখন বাক্যটা না বোধক বাক্য। আমি বলছি আমি কাউকে দেখি না, এখন ইংলিশটা কি হবে? আমি একটু আগে কি বললাম? দেখি না বললে কি হয়? এনিবডি, এনিওয়ান অথবা নোবডি, নো ওয়ান হয়। যেহেতু বলছে কাউকে মানে কি ব্যক্তি, তাহলে এখানে এনিবডি, এনিওয়ান অথবা নোবডি, নো ওয়ান হবে। এই বাক্যের মধ্যে সামবডি, সামওয়ান বললে হবে না। কেন হবে না? কারণ বাক্যটা নেগেটিভ বাক্য, এখানে এগুলো হবে না। এগুলো হবে অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ বোধক বাক্যে এগুলো বলতে হবে। আচ্ছা এখন দেখেন, এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে কি লিখবো? এগুলো বলবো নাকি এগুলো বলবো? দেখেন আমি কাউকে দেখি না, তো আমি দেখি মানে কি আই সি, আমি দেখি। আমি দেখি না মানে কি আই ডোন্ট সি, আই ডোন্ট সি। এখন কেন এখানে ডোন্ট হলো এটা আপনারা ভার্ব পড়লে একদম ক্লিয়ার বুঝবেন। এখানে আমি এটা বলছি না, আপনি এখানে জাস্ট প্রোনাউনটা ভালো করে বুঝেন। প্রোনাউনটা এখানে মূল টপিক, কেমন? তো আপনি এখন জাস্ট এটা মনে রাখেন যে আমি দেখি আই সি, আমি দেখি না আই ডোন্ট সি। আমি যাই আই গো, আমি যাই না আই ডোন্ট গো। আমি খাই আই ইট, আমি খাই না আই ডোন্ট ইট। এরকম করে সবগুলোই এই রকমে বলতে হয়। তাহলে দেখেন আমি দেখি না আই ডোন্ট সি, আই ডোন্ট সি, আমি দেখি না। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে কি লিখব? আমি এখানে এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান কোনটা লিখব? দেখেন যেই বাক্যের মধ্যে নট থাকে, ডোন্ট মানে কি ডু নট, নট এখানে আছে, তাহলে যেই বাক্যের মধ্যে নট থাকবে ওই বাক্যের মধ্যে আমি নোবডি, নো ওয়ান বলতে পারবো না। কারণ ডাবল নেগেটিভ হয়ে যাবে, দুইবার না বললে ভুল হবে। যদি আমি বলি, আপনি দেখেন তো, আমি যদি আপনাকে বলি আমি কাউকে না দেখি না, আমি কাউকে না দেখি না, এটা কি হয়? এখানে একবার না আরেকবার না, মানে দুইবার না হয়ে গেছে না? এখানে না বলতে হবে একবার, দুইবার বললে ভুল হবে। তো যেহেতু দুইবার না বললে বাংলায় ভুল হয়, সেহেতু ইংলিশেও নট লিখে আবার এই ওয়ার্ডগুলো বললে ভুল হবে। কারণ এগুলো নিজেই কি নেগেটিভ ওয়ার্ড, এন যুক্ত ওয়ার্ডগুলো নেগেটিভ ওয়ার্ড। নোবডি, নাথিং, নো ওয়ান, নিদার, নান, এগুলো কি নেগেটিভ ওয়ার্ড। তো এখন দেখেন এখানে আমি এগুলো বলতে পারবো না। কি বলতে হবে? এনিওয়ান অথবা এনিবডি একটা বললেই হবে। আই ডোন্ট সি এনিওয়ান, আমি কাউকে দেখি না, আমি কাউকে দেখি না। যদি আপনি এখানে নোবডি বা নো ওয়ান বলতে চান,
বলতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনাকে নট বাদ দিতে হবে। তাহলে কি হবে দেখেন তো, আমি এখানে এনিওয়ান না বলে নো ওয়ান বললাম, আমি কাউকে দেখি না, আমি এখানে নো ওয়ান লিখলাম। নো ওয়ান লিখলে তখন এটা আর লেখা যাবে না, কি হবে এখানে আই সি নো ওয়ান, এখানে ডোন্ট লিখলে ভুল হবে। কেমন? তাহলে আই সি নো ওয়ান এটা বললেও হবে, অথবা আই ডোন্ট সি এনি ওয়ান এটা বললেও হবে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে তুমি কি করছো, তা আপনি তাকে বলবেন যে আপনি কিছু করছেন না। আমরা এরকম প্রায় সময় বলি না যে আমি কিছু করছি না, কি হবে এটা ইংলিশটা? আপনি এখানে আম ডুইং নাথিং এটা বললে হয় আম ডুইং নাথিং, অথবা আপনি বলতে পারেন যে আম নট ডুইং এনিথিং। নট বললে এনিথিং বলতে হবে। যদি আপনি নাথিং বলেন তাহলে আপনি এখানে নট বলতে পারবেন না। আম ডুইং নাথিং অথবা আম নট ডুইং এনিথিং দুটোই কারেক্ট, অর্থ হচ্ছে আমি কিছু করছি না। আচ্ছা, যদি এখন বলি আমি কিছু দেখি না, তাহলে দেখেন তো কিছু মানে কি, বস্তু না? এখন আপনি এখানে এনিবডি বা এনিওয়ান এগুলো বললে হচ্ছে না, বলতে হবে এনিথিং। যদি আপনি এখানে নাথিং বলেন, আপনি এখানে নাথিং বলবেন, তাহলে আপনাকে কি বলতে হবে? আপনি এখানে আই সি নাথিং বলবেন। আপনি এখানে আই ডোন্ট সি নাথিং এরকম বললে ভুল হবে। নাথিং বললে আবার ডোন্ট বলা যাবে না। আই সি নাথিং অথবা আই ডোন্ট সি এনিথিং অর্থ সেম, আমি কিছু দেখি না। তাহলে আশা করি আপনারা সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং এগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং এগুলো কি বোঝায় দেখেন। এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং যদি বাংলায় বলি আমি প্রত্যেককে দেখি মানে কি, মনে করেন যে একটা গ্রুপ, প্রত্যেককে দেখি এভরিবডি বা এভরিওয়ান, যেহেতু এখানে বয় মানে কি ব্যক্তি না, তাহলে এখানে এভরিবডি বা এভরিওয়ান বলতে হবে। তো আই সি এভরিওয়ান, আমি প্রত্যেককে দেখি আই সি এভরিওয়ান। যদি বলি আমি প্রত্যেককে না, যদি বলি আমি সব কিছু দেখি, সব কিছু দেখি, আমি সব কিছু দেখি, সব কিছু মানে কি বস্তু, তাহলে আপনি এখানে এভরিওয়ান বললে আর হচ্ছে না, আপনাকে বলতে হবে এভরিথিং। আই সি এভরিথিং, এটা হবে আমাদের কারেক্ট ইংলিশ। তো আমাকে এগুলো বুঝতে হবে। এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি, এই সবগুলো প্রোনাউন এগুলো থার্ড পারসন সিঙ্গুলারের মতো কাজ করে। মানে হচ্ছে এই সবগুলো প্রোনাউনের পরে যে ভার্ব বসে ওটা সিঙ্গুলার ভার্ব হয়। দেখেন এভরিবডি ইজ নাকি আর, প্রত্যেকে উপস্থিত, এভরিবডি ইজ প্রেজেন্ট হবে নাকি এভরিবডি আর প্রেজেন্ট হবে? অবশ্যই এখানে ইজ বলতে হবে, আর বললে হবে না। এই সবগুলোর পরে ভার্বটা সিঙ্গুলার হবে। কেউ এখানে আছে, কি হবে? সামওয়ান ইজ হিয়ার, কেউ এখানে আছে, সামওয়ান ইজ হিয়ার, ইজ বলতে হবে, আপনি এখানে আর বললে কিন্তু হচ্ছে না। অথবা দেখেন যদি বলি প্রত্যেকের কিছু খাবার আছে, কি হবে দেখেন তো, এভরিওয়ান আছে মানে কি হ্যাভ অথবা হ্যাজ, তো এখানে কি হবে? এখানে আপনাকে হ্যাজ বলতে হবে, আপনি এখানে হ্যাভ বললে হবে না। সবগুলো পরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। হ্যাজ সিঙ্গুলার, এরপরে ইজ সিঙ্গুলার, এরপরে পাস্ট টেন্সে কি হয়? ওয়াজ হয়। ওয়াজ কি? সিঙ্গুলার। আপনি ইজিলি মনে রাখবেন প্রত্যেকটা সিঙ্গুলার ভার্বের শেষে একটা এস থাকে। আপনি দেখেন এখানে একটা এস, একটা এস, একটা এস, একদম ইজি না মনে রাখতে? প্রেজেন্ট টেন্সে ইজ বলতে হবে অথবা হ্যাজ বলতে হবে, আর ফার্স্ট টেন্সে কি বলতে হবে? ওয়াজ বলতে হবে। আপনি ওয়ার বললে হচ্ছে না। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন দেখব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি। এগুলো হচ্ছে ইচ, ইদার, নিদার। আপনি চাইলে এটাকে আইদার, এটাকে নাইদার এটা বললেও হবে, কোনো সমস্যা নেই। আইদার বলেন, ইদার বলেন, নাইদার বলেন, নিদার বলেন, সবগুলোই কারেক্ট। এখন দেখেন এগুলো কি বোঝায়। ফার্স্টে বলি এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। মানে এটা হ্যাঁ বোধক অ্যাফার্মেটিভ অর্থ বোঝাবে, এটা না বোধক নেগেটিভ অর্থ বোঝাবে। আমি ফার্স্টে ইদার নিদার বোঝাবো, এরপর আমি ইজটা বুঝিয়ে দেব। দেখেন যদি বলি বালকগুলোর যে কোনো একজন দোষী, এখানে বালকগুলো বলতে অবশ্যই দুইজন, কেমন? দুইজন।
এই দুইজন বালকের মধ্যে যে কোনো একজন দোষী, উভয়ে কিন্তু নয়, যে কোনো একজন দোষী। তাহলে বাক্যটা হ্যাঁ বোধক না? কি হবে এখানে? ইদার বলতে হবে। তো কি বলতে হবে? ইদার অফ দ্য বয়েজ, ইদার অফ দ্য বয়েজ ইজ গিল্টি। অর্থ কি? দোষী বা অপরাধী। ইদার অফ দ্য বয়েজ ইজ গিল্টি মানে হচ্ছে এই বালক দুজনের মধ্যে যে কোনো একজন অপরাধী। মনে রাখবেন ইচ, ইদার, নিদার এগুলো থাকলে তখন এদের পরে অফ দ্য থাকবে, এরপর নাউনটা হবে প্লোরাল, কিন্তু ওয়ার্ডটা হবে অবশ্যই সিঙ্গুলার। এখানে ইজ বলতে হবে, আপনি এখানে আর বলে কিন্তু হবে না। আপনি এখানে ভয়েস দেখে হুট করে এখানে আর দিলে কিন্তু ভুল হয়ে যাবে, এখানে ইজ হবে। ইদার অফ দ্য বয়েজ ইজ গিল্টি, এই বালকগুলোর মধ্যে যে কোনো একজন কি? দোষী। এখন দেখেন যদি বলি বালকগুলোর মধ্যে কেউ দোষী না, তো কি হবে দেখেন তো? এখন কি বললাম? দোষী নয় বললাম, মানে কি? নেগেটিভ বাক্য, তাহলে এখানে নিদার বলতে হবে। তাহলে কি হবে দেখেন তো? নিদার অফ দ্য বয়েজ ইজ গিল্টি, একদম ইজি না? যখন বলবে দুইয়ের মধ্যে একজন, তখন এখানে ইদার হবে, আর দুইয়ের মধ্যে কেউই না, তখন হবে নিদার। মনে করেন যে আপনি আপনার মা সহ কোনো একটা মার্কেটে গেলেন শার্ট কেনার জন্য, কেমন? তো আপনার মা সহ আপনি মার্কেটে গেলেন, এরপরে দোকানদার আপনাদেরকে শার্ট বের করে দেখালো। একটা ব্লু শার্ট আর একটা রেড শার্ট, একটা নীল একটা লাল। তা আপনার মা আপনাকে বলল তোমাকে এই দুটার যে কোনো একটা নিতে হবে। উনি কি বলবেন? ইউ হ্যাভ টু চুজ ইদার অফ দ্য শার্টস। তা আপনি মানে আপনার কাছে কোনোটাই ভালো লাগা নাই, আপনি কি বলবেন? আই হ্যাভ চোজেন নিদার অফ দ্য শার্টস, মানে আমি এগুলোর কোনোটাই পছন্দ করি নাই। তা আপনি কোনোটাই পছন্দ করেননি, এজন্য আপনি নিদার বলবেন। আপনার মা কি বললো? একটা করতেই হবে, এজন্য উনি ইদার ইউজ করছে। এগুলো আমাকে বুঝতে হবে। আচ্ছা এখন দেখেন ইচটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করব? যখন কোনো একটা গ্রুপের মধ্যে সবাইকে আমি ইন্ডিভিজুয়ালি বোঝাবো, সবাইকে ইন্ডিভিজুয়ালি পৃথক করে করে বোঝাবো, তখন আমি ইচ বলবো। দেখেন যদি বলি বালকগুলোর প্রত্যেকেই একটা করে পুরস্কার পেল, তাহলে কি হবে? ইচ অফ দ্য বয়েজ হ্যাজ গট আ প্রাইজ, বালকগুলোর প্রত্যেকেই একটা করে পুরস্কার পেল। এখানে ইচ কেন বললাম? কারণ আমি সবাইকে একজন একজন করে মিন করছি, প্রত্যেককে আমি আলাদা করে মিন করছি। তো এরকম সবাইকে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা পার্সনকে এরকম করে বোঝালে কি বলতে হবে? ইচ বলতে হবে। এটা হচ্ছে এখানে প্রোনাউন। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন শিখব রিফ্লেক্সিভ এবং এমপ্যাথিক প্রোনাউন। তো এই দুটো প্রোনাউন খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট। এখন আমি বলি ফার্স্টে রিফ্লেক্সিভ এর মানেটা কি। রিফ্লেক্সিভ ওয়ার্ডটা বেসিকলি এটা আসছে হচ্ছে রিফ্লেক্ট থেকে, অর্থ হচ্ছে প্রতিফলিত। আমি এখানে দাঁড়িয়ে আছি, তো আমি একটা বল মারবো ওয়ালের উপরে, এই বলটা ওয়ালে ড্রপ খেয়ে আবার আমার দিকেই ফিরে আসবে। এর মানে হচ্ছে আমরা একটা কাজ করব, কাজের ফলাফলটা আবার আমি নিজেই ভোগ করব। যে কাজটা আমি করব তার ফলাফলটা আমি নিজেই ভোগ করব। এই জন্যই এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এখানে দেখেন মি, মাইসেলফ, এই মি এর রিফ্লেক্সিভ হচ্ছে মাইসেলফ। আমরা জানি মি, ইউ, হিম, হার এগুলো কি? এগুলো অবজেক্ট প্রোনাউন। এগুলোর রিফ্লেক্সিভ হচ্ছে এই যে মি এর মাইসেলফ, ইউ এর ইউর সেলফ। যদি ইউ অর্থ তুমি হয় তাহলে ইউর সেলফ হবে, যদি হয় তোমরা, ইউ অর্থ তোমরাও কিন্তু হয়, তাহলে ইউর সেলফস হবে। আচ্ছা হিম হলে হিমসেলফ, মানে একজন ছেলে বা পুরুষ হলে আর কি, তাহলে হিমসেলফ হবে। আর যদি কোনো মেয়ে বা মহিলা হয় তাহলে হারসেলফ হবে, হারের জন্য হারসেলফ। এরপরে ইট হলে ইটসেলফ, কোনো বস্তু হলে কোনো প্রাণী হলে ইটসেলফ। এরপরে আস, আওয়ার সেলফস, আমরা নিজেরা। এরপরে দেম, তারা, দেমসেলফস, তারা নিজেরা। তো এগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, যেগুলো শেষে সেলফ বা সেলফস যুক্ত থাকে। তো আমরা এখন দেখব এগুলো আমরা কিভাবে ইউজ করব। দেখেন যদি আমি বলি সে আমাকে কষ্ট দিল, এটার ইংলিশটা কি হবে? দেখেন সে মানে কি? হি বা শি একটা ধরলেই হয়, তো আমি এখানে শি ধরলাম, শি। এখন কষ্ট দেওয়া ইংলিশ কি? হার্ট করা, হার্ট, 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 সবগুলো ভার্ব একই হয়। তাহলে শি হার্ট, কষ্ট দিল, পাস্ট টেন্স, কেমন? তাহলে শি হার্ট।
এখন ভার্ব 1 2 3 সবগুলো তো একই, তাহলে এটা কোন টেন্স? এটা পাস্ট টেন্স। কেমন? যদি এটা প্রেজেন্ট টেন্স হতো তাহলে এখানে একটা এস থাকতো না, শি হার্টস। যেহেতু এখানে এসটা নেই তাহলে এটা পাস্ট টেন্সে আছে। শি হার্ট, সে কষ্ট দিল কাকে? আমাকে। শি হার্ট মি, সে আমাকে কষ্ট দিল। কেমন? কিন্তু এখন যদি বলি, দেখুন তো, এখন যদি বলি সে নিজেকে কষ্ট দিল, অনেকে আছে না যে নিজের উপর কোনো জুলুম করে, কোনো একটা যে কোনো কিছু দিয়ে নিজের উপর কি করে, আঘাত করে। যদিও এটা ভালো কাজ নয়, এটা খারাপ কাজ। তাহলে সে নিজেকে কষ্ট দিল, তো কি হবে দেখেন তো, এখানে সে কষ্ট দিল আমাকে, সে একজন আমি আরেকজন। কিন্তু এখানে কি দেখেন তো, এখানে সে কষ্ট দিল কাকে? নিজেকে, অন্য কাউকে নয়। তাহলে এর মানে কি হলো, সে কাজ করছে, ফলাফলটা সে নিজেই ভোগ করছে। তাহলে এখানে কি হবে, এখানে আমাকে রিফ্লেক্সিভ ইউজ করতে হবে যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়ে যায়। মনে রাখবেন, যখন সাবজেক্ট ইকুয়াল টু অবজেক্ট হবে তখন সেখানে রিফ্লেক্সিভ ফর্ম বলতে হবে। কোথায়? অবজেক্টের পজিশনে। এই অবজেক্টের পজিশনে আমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হবে। তাহলে কি হবে, শি হার্ট। এখন এখানে হার বললে তো হবে না, কি বলতে হবে? হার্টসেলফ বলতে হবে। শি হার্ট হার্টসেলফ, সে নিজেকে কষ্ট দিল। কেমন? যদি বলি সে নিজেকে মেরে ফেললো তাহলে কি হবে? শি কিল্ড হার্টসেলফ। একদম সিম্পল। এখানে শি যে, হার্টসেলফ ও সে একই ব্যক্তি, একই ব্যক্তি। কেমন? তাহলে এইটা আমাকে বুঝতে হবে, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। আমি আমাকে আয়নায় দেখলাম, তো আমি দেখলাম আমাকে, কি হবে? আই স, আমি দেখলাম। মি বললে কি হবে? হবে না, মাই সেলফ বলতে হবে। আই স মি বললে ভুল হবে। আই স মাই সেলফ, আমি আমাকে দেখলাম কোথায়? আয়নায়, ইন দ্য মিরর। তাহলে এটা হবে কারেক্ট ইংলিশ। এখন একটা কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন হচ্ছে, আমরা আমাদেরকে বিশ্বাস করতে পারি। উই ক্যান ট্রাস্ট ইন আস। উই ক্যান ট্রাস্ট ইন আস। এই বাক্যটা ভুল নাকি সঠিক কমেন্ট করে জানাবেন। যদি ভুল হয় তাহলে সঠিক কী হবে তাও কমেন্টে আমাকে জানাবেন। আপনাকে আমি আরেকটা বাক্য বলি। আই এম টকিং টু মি স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য মিরর। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতেছি। এই বাক্যটা কারেক্ট হবে কি না ইংলিশটা কমেন্ট করে আমাকে জানাবেন। আচ্ছা দেখেন, তো এখন আমরা এখানে যা বুঝতে পারলাম তা হচ্ছে, যদি সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয় তাহলে আমাকে অবজেক্টের পজিশনে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, ভুল করা যাবে না। এখন দেখেন, আমরা দেখব এমপ্যাথিক প্রোনাউনটা মূলত কি। দেখেন, এটা খুবই ইন্টারেস্টিং। আমি একটা এক্সাম্পল দেব, যদিও এটা একটু ফানি এক্সাম্পল, বাট আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ভালো করে বোঝানো। ভালো করে বুঝতে পারলে আমি সার্থক। দেখেন, আমি এখানে ধরলাম একটা ছেলে, নাম হচ্ছে রাকিব। আরেকটা ছেলে, তার নাম হচ্ছে তামিম। একটা মেয়ে, তার নাম হচ্ছে মিনা। আপনি ধরেন যে এখানে তারা হচ্ছে ফ্রেন্ড, তারা হচ্ছে কি ফ্রেন্ড। এখন মনে করেন যে রাকিব এসে মিনাকে বলল, কেমন? রাকিব এসে মিনাকে বলল আই লাভ ইউ। এখন মিনা এটা পুরোপুরি বিশ্বাস করতেছে না। ও বলতেছে, তুমি নয়, তোমার বন্ধু আমাকে ভালোবাসে, তুমি ভালোবাসো না, তোমার বন্ধু তামিম আমাকে ভালোবাসে। ও বলতেছে, যখন ও মানতেছে না তখন ও একটু জোর দিয়ে বলতেছে, না না না, আমার বন্ধু নয়, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তো সে কি বলল? সে বলল আমি বলল। এখানে একটা রস্যই সে যুক্ত করে জোর দিল। তো এই রস্যের জন্য ইংলিশটা এখন চেঞ্জ হয়ে যাবে। দেখেন কি হবে, যখন বলবে আমি তোমাকে ভালোবাসি, সে জোর দিয়ে বলবে, তখন এখানে হবে আই
মাই সেলফ লাভ ইউ। এখানে একটু জোর দিয়ে বললো কেমন, তো ওই যে এখানে রস্যইটা যুক্ত করলো, এর জন্যই এখানে এটা আসছে। মনে রাখবেন যে যাকে জোর দেয় তারপরেই ওয়ার্ডটা বসবে। এখানে সে কি, সে আমি বলছে না, তার মানে কি সে আমার মানে নিজেকে জোর দিছে, তো এই জন্য এখানে আয়ের পরেই এটা বসছে, আমি তোমাকে ভালোবাসি। এখন মনে করেন যে এই ঘটনা একটু উল্টা ঘটলো। কিরকম ঘটলো দেখেন, একটা মেয়ে মিনা, আরেকটা মেয়ে টিনা, কেমন টিনা, আর একটা ছেলে রাকিব। তো এখন দেখেন এখানে কি ঘটলো, এখানে রাকিব গিয়ে ওকে বলল আই লাভ ইউ। এখন এটা বলার পরে মিনা সে মানতেছে না, সে কি বলতেছে, তুমি আমাকে নয়, তুমি আমার বান্ধবীকে ভালোবাসো, বুঝছেন? তো ও এখানে কি বললো, তুমি আমাকে নয় আমার ফ্রেন্ডকে ভালোবাসো। তখন ও একটু জোর দিয়ে বলতেছে না না না, তোমার বান্ধবীকে না, তোমাকেই ভালোবাসি। তো এখানে তোমাকেই বলছে না, ইংলিশটা একটু চেঞ্জ হবে। কি হবে এখানে, আপনি খেয়াল করেন জোর দিল কার উপরে, তোমাকেই বলছে না, তার মানে কি ইউর উপর এখানে জোর দেওয়া হচ্ছে। তাহলে আই লাভ ইউ ইউরসেলফ, আই লাভ ইউ ইউরসেলফ, এটা হচ্ছে আমি তোমাকেই ভালোবাসি, একটু জোর দিয়ে বললো এখানে। তখন ও আর কি করবে, ও বাধ্য হয়ে মেনে নিল আর কি। তো এটা হচ্ছে আমাদের এমপ্যাথিক প্রোনাউন। যখন একটু জোর দিয়ে বলবে তখন এটা ইউজ করা হবে। মনে রাখবেন যে যখন বাংলায় রস্যি আসে জোর দেওয়ার জন্য, তখন সেখানে এই প্রোনাউনটা ইউজ করা হয়। এখানে বেসিকলি রিফ্লেক্সিভ যেগুলো সেগুলোই এমপ্যাথিক, তবে পার্থক্য হচ্ছে এগুলো একটা বাক্যের অবজেক্ট হয়, আর এগুলো অবজেক্ট নয়, এগুলো হচ্ছে জোর দেওয়ার জন্য সাবজেক্ট বা অবজেক্টের পরে ইউজ করা হয়। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন শিখব রিলেটিভ প্রোনাউন অ্যান্ড ইন্টারোগেটিভ প্রোনাউন। যখন আমরা কোনো কোয়েশ্চেন করি, যেমন হু আর ইউ, তুমি কে, অথবা উইচ ইজ ইউর পেন, তোমার কলম কোনটা, কিংবা হোম ডু ইউ নো, তুমি কাকে চেনো। তো এই যে আমরা হু, উইচ, হোম এই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করি, তখন এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। বাট যখন কোনো প্রশ্ন করব না, জাস্ট একটা অ্যাসার্টিভ বাক্য অথবা ইম্পারেটিভ বাক্যে নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে, তখন এগুলো হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। আমরা এখন এক্সাম্পল দেখব, ইনশাআল্লাহ একদম ইজি লাগবে। দেখেন এখানে আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্স দেখেন, আই স দ্য বয়। এখানে বেসিকলি দুইটা সেন্টেন্স। আই স দ্য বয়, আমি ছেলেটাকে দেখেছিলাম। দ্য বয় ওয়াজ প্লেইং, ছেলেটা খেলতেছিল। এখানে দুটা বাক্য। তো এখন দেখেন আমরা এই দুটো বাক্যকে একটা বাক্যে নিয়ে আসব কিভাবে, দেখেন আই স দ্য বয়, আমি ছেলেটাকে দেখেছিলাম। এখানে যে দ্য বয়টা, এখানেও কিন্তু সেই একই বয়, তাই না, একই ছেলে না। তাহলে আমরা চাইলে এটাকে একটা প্রোনাউন দিয়ে এক করে ফেলতে পারি। কীরকম, আই স দ্য বয় হু ওয়াজ প্লেইং, হু ওয়াজ প্লেইং। তাহলে আই স দ্য বয় হু ওয়াজ প্লেইং, আমি দেখেছিলাম সেই ছেলেটাকে যে খেলতেছিল। এখন একটা প্রশ্ন হচ্ছে, আমরা এখানে হু কেন নিয়ে আসলাম? কারণ হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, এখানে দা বয় কি ব্যক্তি না, ব্যক্তির ক্ষেত্রে আমরা হু ইউজ করি, আর বস্তুর ক্ষেত্রে আমরা উইচ ইউজ করি। আচ্ছা দেখেন, তো এখানে যেহেতু দা বয়টা ব্যক্তি, এজন্য আমরা এখানে হু ইউজ করলাম। আই স দ্য বয় হু ওয়াজ প্লেইং। তো আমরা এখানে হু দ্বারা দুটা বাক্যের মাঝে একটা সম্পর্ক তৈরি করে দুটোকে আমরা এক বাক্যে নিয়ে আসলাম। তো এজন্য যেহেতু এটা দুটা সেন্টেন্সের মাঝে একটা সম্পর্ক তৈরি করে, এজন্য এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এখন যদি এখানে ব্যক্তি না হয়ে বস্তু হয়, যেমন দেখেন দিস ইজ দ্য বুক, এটা হচ্ছে বইটা। দ্য বুক ইজ অ্যাডমায়ারেবল, বইটা প্রশংসনীয়। আমরা চাইলে এখন দুটা সেন্টেন্সকে একই সেন্টেন্সে নিয়ে আসতে পারি। কীরকম দেখেন, দিস ইজ
দ্য বুক। এখন দেখেন এখানে দ্য বুক একই বই না, আমরা চাইলে কি বলতে পারি, দিস ইজ দ্য বুক উইচ, এখানে আমাকে উইচ বলতে হবে, যেহেতু এখানে দ্য বুক মানে কি একটা বস্তু, বই। দিস ইজ দ্য বুক উইচ ইজ অ্যাডমারেবল, তাহলে অর্থ কি হচ্ছে, এটা হচ্ছে সে বইটা যেটা প্রশংসনীয়। তো আমরা এখানে উইচ দ্বারা দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে নিয়ে আসলাম, এটা এখানে দুটো সেন্টেন্সের মাঝে একটা সম্পর্ক তৈরি করছে, এজন্য এইটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। এখন এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি, তা হচ্ছে আপনি চাইলে এই বাক্যের মধ্যে হু এবং এই বাক্যের মধ্যে উইচ আপনি দুটোকেই দ্যাট দ্বারা রিপ্লেস করতে পারবেন। যেমন কিরকম, যেমন আপনি একটু আগে যেখানে হু লিখলেন, আপনি চাইলে সেখানে দ্যাট বললেও হবে। I saw the boy that was playing, এখানে দ্যাট বললেও হবে, এই দ্যাট দ্বারা ব্যক্তিকে নির্দেশ করতেছে। আবার দেখেন দিস ইজ দ্য বুক, আপনি এখানে উইচ না লিখে আপনি দ্যাট লিখলেও হবে। তাহলে কি বুঝতে পারলাম, ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তুর ক্ষেত্রে উইচ, আমরা চাইলে উভয় ক্ষেত্রে দ্যাট বলতে পারি। আচ্ছা, এখন দেখেন এখানে এটা খুব ইম্পর্টেন্ট, দেখেন আই নো দ্য গার্ল আই স হার বিফোর, এর মানে কি, আই নো দ্য গার্ল আমি মেয়েটাকে চিনি, আই স হার বিফোর আমি তাকে আগে দেখেছিলাম। তো এখন দেখেন আমরা দুটো সেন্টেন্সকে একই সেন্টেন্সে নিয়ে আসব। দেখেন আই নো দ্য গার্ল, এখন আপনি এখানে কি লিখবেন, দেখেন আপনি এখানে হু লিখবেন নাকি আপনি এখানে হুম লিখবেন, কোনটা? আই নো দ্য গার্ল আই স হার বিফোর, এখানে হার যে, দ্য গার্ল সে, তাই না? আপনি একটা বিষয় খেয়াল করেন, এই বাক্যের মধ্যে দ্য বুক কি সাবজেক্ট ছিল, আবার এখানে দ্য বয় কি তাও সাবজেক্ট ছিল, কিন্তু এখানে হারটা কি সাবজেক্ট? এখানে তো হারটা সাবজেক্ট নয়। এই যে আমি এখানে দ্য গার্লের প্রোনাউন হিসেবে হার লিখলাম, এই হার তো এখানে অবজেক্ট, সাবজেক্ট তো নয়। আমরা এখানে হু বলবো না, আমরা এখানে হুম বলবো। তাহলে কি হবে বাক্যটা, আই নো দ্য গার্ল হুম আই স বিফোর, এইটা হবে আমাদের কারেক্ট সেন্টেন্স। এখন দেখেন যদি কখন হু কখন হুম হবে এটা বুঝতে বেশি সমস্যা হয়, তাহলে জাস্ট মনে রাখবেন যে যদি হু বা হুমের পরে সাবজেক্ট থাকে, আই ইউ হি শি দে এরকম কোনো সাবজেক্ট পাওয়া যায়, তাহলে এখানে হুম হবে। আর যদি সাবজেক্ট না থেকে সরাসরি ভার্ব থাকে, এই যে এরকম ভার্ব থাকে, এরকম ভার্ব থাকে, তাহলে আপনাকে এখানে অবশ্যই হু লিখতে হবে, বুঝতে হবে। হু সাবজেক্টিভ ফর্ম, হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তবে মডার্ন ইংলিশ বা স্পোকেন ইংলিশে বর্তমানে অনেক ক্ষেত্রেই আমরা হু ইউজ করি, হুম এটা খুব একটা ইউজ করা হয় না। যদি প্রেপোজিশনের পরে হয়, প্রেপোজিশনের পরে হলে আপনি সেক্ষেত্রে হুম ইউজ করবেন, হু নয়। যেমন বলি, একটা এক্সাম্পল দিই আমি, মনে করেন যে এই হচ্ছে সেই লোক যার থেকে আমি টাকা ধার করেছিলাম, ধার নিয়েছিলাম, তাহলে কি হবে, দিস ইজ দ্য ম্যান ফ্রম হুম বলতে হবে, ফ্রম এখানে হু হবে না, ফ্রম হুম আই বরোয়েড মানি, এখানে আমাকে হুম বলতে হবে, যেহেতু ফ্রমটা প্রিপোজিশন, তা আমাকে এটা বুঝতে হবে। এছাড়া আপনি চাইলে যেখানে আপনি হুম বলেন সেখানে আপনি হু বললেও বর্তমান মডার্ন ইংলিশে কারেক্ট ধরা হয়, ভুল ধরা হয় না। তবে একদম ফর্মাল রিটেন ইংলিশে হুমটা হচ্ছে অবজেক্ট, হু হচ্ছে সাবজেক্ট, এটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি, তা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে আই স দ্য বয় দ্যাট ওয়াজ প্লেয়িং, এখানে দ্যাট কি বলুন তো, রিলেটিভ প্রোনাউন না? রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন থাকে, এই যেখানে দ্য বয়টা কি নাউন না? রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে, অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ বলে, কেমন? এটা খুবই ইম্পর্টেন্ট নোট। তাহলে এই অ্যান্টিসিডেন্ট থাকতেই হবে, তখন এটা কি হবে, রিলেটিভ প্রোনাউন হবে। আবার অনেক সময় এটা এখানে হিডেন থাকে, লুকিয়ে থাকে আর কি। আই স দ্য বয়, এখানে দ্য বয় হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট। আবার দেখেন এখানে দিস ইজ দ্য বুক, এখানে দ্যাটের আগে দ্য বুকটা কি অ্যান্টিসিডেন্ট। আবার এখানে দেখেন আই নো দ্য গার্ল, এখানে দ্য গার্লটা কি অ্যান্টিসিডেন্ট। তো এটা আমাকে বুঝতে হবে, এখানে এই নাউনটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর রিলেটিভ প্রোনাউন যুক্ত যে ক্লজটা মানে বাক্যাংশটা, এটা হচ্ছে এখানে রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ।
কেমন? এখানে দ্যাট থেকে শুরু করে এটা কি রিলেটিভ ক্লজ, এটা আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এখানে মনে হয় একটা বাদ পড়ে গেছে, হুজ, আমি এটা বলিনি। আচ্ছা, এখন বলি কেমন? আই হ্যাভ আ ফ্রেন্ড, আমার একজন বন্ধু আছে, হিজ ফাদার ইজ আ ডক্টর, তার বাবা একজন ডক্টর। এখন দেখেন আমরা এই হুজটা কখন ইউজ করি? এই হুজটা আমরা পজেসিভের পরিবর্তে ইউজ করি। মানে হচ্ছে কোনো বাক্যে পজেসিভ থাকলে আমরা এটাকে রিপ্লেস করতে হুজ ইউজ করি। তো এই হুজটা ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রে ইউজ করা হয়। ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রে ইউজ করা হয়। এখানে আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার দেখব, আমরা এরপরের এক্সাম্পলে বস্তুর ক্ষেত্রে ব্যবহার দেখব। এখন এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে পজেসিভ কি আবার? এই যে এখানে হিজ, এটা কি পজেসিভ? মাই, ইউর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস, এগুলো কি পজেসিভ? আমরা একটু আগে বললাম না এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তো এগুলোকে রিপ্লেস করতে হুজ ইউজ করা হয়। দেখেন, আই হ্যাভ আ ফ্রেন্ড, আমি এখানে বলতে পারি আই হ্যাভ আ ফ্রেন্ড। আমি এখানে হিজটা বাদ দিয়ে দুটো সেন্টেন্সকে একই সেন্টেন্সে আনার জন্য কি করতে হবে? এখানে হুজ লিখতে হবে। হুজ ফাদার ইজ আ ডক্টর। আপনি মনে রাখবেন যে এই হুজের পরে একটা নাউন থাকবে, কেমন? একটা নাউন থাকবে। আই হ্যাভ আ ফ্রেন্ড হুজ ফাদার ইজ আ ডক্টর। আমার একজন বন্ধু আছে যার বাবা হয় একজন ডক্টর। তাহলে কি মনে রাখবেন? পজেসিভের পরিবর্তে আমরা হুজ ইউজ করি। আচ্ছা, এখন দেখেন কখন বস্তুর ক্ষেত্রে ইউজ করা হয়। আই হ্যাভ আ শার্ট, আমার একটা শার্ট আছে। ইটস কালার ইজ ব্লু, এটার রং হচ্ছে কি নীল। তাহলে এখন দেখেন এখানে ইটস কি বলেন তো? পজেসিভ না? আমরা চাইলে বলতে পারি আই হ্যাভ আ শার্ট হুজ কালার ইজ ব্লু। তাহলে আই হ্যাভ আ শার্ট হুজ কালার ইজ ব্লু, আমার একটা শার্ট আছে যেটার রং হচ্ছে কি নীল। তাহলে আমরা চাইলে এখানে ইটসটাকে বাদ দিয়ে দুটা সেন্টেন্সকে যুক্ত করতে পারি হুজ দ্বারা। তো এখানে হুজ দ্বারা কি মিন করা হচ্ছে? আ শার্ট, একটা বস্তু না? তাহলে ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রে হুজটা ইউজ করা হয়। তো এই হচ্ছে আমাদের রিলেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন বলি রেসিপ্রোকাল প্রোনাউন, এটাও ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে দুটো একদম ইজি। ইচ আদার, ওয়ান অ্যানাদার। এটা হচ্ছে একে অপরের প্রতি, মানে একটা পারস্পরিক একটা বিষয় বোঝাবে। পারস্পরিক, একে অপরের প্রতি বা একে অপরের দিকে, এরকম অর্থের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইচ আদার হয় দুজনের ক্ষেত্রে, দুইয়ের বেশি হলে আমরা ওয়ান অ্যানাদার ইউজ করি। যেমন যদি এমন হয় দুটা মেয়ে এখানে বসে কথা বলতেছে, তাহলে কি বলবো? দ্য গার্লস আর টকিং টু ইচ আদার, দুজন না, ইচ আদার। বাট যখন দুইয়ের বেশি হবে, এই মেয়েগুলো একে অপরের সাথে কথা বলতেছে, দ্য গার্লস আর টকিং টু ওয়ান অ্যানাদার। তাহলে দুজন হলে ইচ আদার, দুইয়ের বেশি হলে ওয়ান অ্যানাদার। এখন একটা কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন হচ্ছে দে হ্যাভ গট ম্যারিড টু ড্যাশ, এখানে কি হবে? ইচ আদার হবে নাকি ওয়ান অ্যানাদার হবে? কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস। দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।